হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আমি তোমাদের বায়োলজি টিচার, আমার নাম শাগুফতা আলম। আজকে আমি পড়াবো ক্লাস 8-এর জীবদেহের গঠন অর্থাৎ স্ট্রাকচার অফ বডি। আজকের আমাদের লেসনের টার্গেটগুলি হলো, প্রথমেই যে পয়েন্টটা আমরা পড়াবো সেটি হচ্ছে জীবদেহের গঠন এবং সেই গঠন একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত সেই নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব মাইক্রোস্কোপের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা প্রথম পয়েন্টের আলোচনায় ঢুকে যাব। প্রথম পয়েন্টের আলোচনা কি ছিল, যে জীবদেহ গঠনের কি ধাপ রয়েছে। তো জীবদেহ গঠনের কয়েকটি ধাপ রয়েছে, সেগুলি কি কি? সেগুলি হলো কোষ, কলা, অঙ্গ, তন্ত্র আর জীবদেহ। তো নেক্সট, ওই ধাপের প্রথম যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে কোষ নিয়ে আলোচনা। সেইটা নিয়ে আমরা এবার শুরু করব পড়া। তো কোষ কি, বা কাকে বলে, বা কে আবিষ্কার করেছিল, এই নিয়ে আমরা সামান্য একটু আলোচনা করব। তো কোষ 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক কী করেছিলেন, ওক গাছের একটা ছাল নিয়েছিলেন। সেই ছালটিকে তিনি প্রস্থচ্ছেদ করেছিলেন। প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করার ফলে তিনি কি দেখতে পেয়েছিলেন? তিনি সেখানে পরীক্ষা করার ফলে দেখতে পেয়েছিলেন মৌমাছির প্রকোষ্ঠের মতো অসংখ্য ছোট ছোট কুঠুরির মতো অংশ লক্ষ্য করেছিলেন তিনি ওই ওই ওকের ছালে। তো তিনি যেটা লক্ষ্য করেছিলেন, যে মৌমাছির কুঠুরির মতো অংশ, সেখানে তিনি নামকরণ করেন ওটাকে সেলুলি। সেটাকে তিনি কি নামকরণ করেন? সেলুলি। সেলুলি একটা ল্যাটিন শব্দ। তো তিনি সেটাকে সেলুলি নামে আখ্যা দেন। এরপর তিনি ওই সেলুলিটাকে সেল নামে অর্থাৎ কোষ নাম দেন। পরবর্তীকালে ওই সেলুলিটাকে সেল অর্থাৎ কোষ নাম দেন বা নামে আখ্যা দেন। কোষের সংজ্ঞা কী? কোষের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা দেখব যে সজীব পর্দাবৃত প্রোটোপ্লাজমের যে ক্ষুদ্রতম অংশ। তাহলে কি সজীব, যে অংশটা সজীব মানে ওর মধ্যে প্রাণ রয়েছে। পর্দাবৃত মানে ওর একটা পর্দা বা আবরণ রয়েছে। প্রোটোপ্লাজমের যে ক্ষুদ্রতম অংশ। প্রোটোপ্লাজম কি? কোষের বাইরের অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমের যে ক্ষুদ্রতম অংশ অনুকূল পরিবেশে স্বনির্ভর এবং আত্মপ্রজননশীল। স্বনির্ভর মানে নিজেই নিজেকে প্রজনন ক্ষমতা রয়েছে, নিজেকে রক্ষা করতে পারে। এছাড়া এর জীবনের মৌলিক গঠনগত ও কার্যগত একক রূপে যাকে আমরা গণ্য করি বা কাজ করে, যে তাকে বলা হয় কোষ। তাহলে কোষকে কি বলা হয়? কোষকে বলা হয় গঠনগত ও কার্যগত একক। জীবনের গঠনগত ও কার্যগত একক হলো কোষ। তো এটি একটি সজীব পর্দাবৃত একটা পর্দাবৃত বস্তু, যেটা কিনা স্বনির্ভর এবং স্বপ্রজননশীল। নেক্সট আমরা যেটায় যাব সেটি হচ্ছে, নেক্সট যে ধাপটা ছিল সেটা হচ্ছে কলা বা টিস্যু। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অনেকগুলি কোষ যখন একত্রিত হয় তখন সেটা কি গঠন করে? না, কলা গঠন করে। তাহলে উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দিতে পারি, যে যখন বাড়ি তৈরি করা হয়, তো বাড়ি তৈরি করার জন্য অনেকগুলো ইট ব্যবহার করা হয়। তো প্রত্যেকটা ইট হচ্ছে কোষ। আর যখন প্রত্যেকটা ইট নিয়ে একটা দেওয়াল গঠন করা হয়, তখন সেটা হচ্ছে কলা বা টিস্যু। তো এখানেও সেম, যে অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে একটা অনেকগুলো কোষ একত্রিত হয়ে কি গঠন করছে? কলা গঠন করছে। তো বহুকোষী জীবদেহে
এটা দেখা যায় কাদের দেহে? এটা বহুকোষী জীবদেহে দেখা যায়। এটা কি করে? এটা অসম আর বিষম আকৃতির কোষ সৃষ্টি করে, কোষ সমষ্টি সৃষ্টি করে। মানে ধরো ওই যে বললাম যে বাড়ির দেওয়ালটা তৈরি হচ্ছে, কোনো দেওয়াল ছোট হচ্ছে, কোনো বড় হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা অংশে, আমাদের দেহের প্রত্যেকটা অংশে কি হচ্ছে, কোষগুলো একত্রিত হয়ে কলা তৈরি করছে। কোথায় হয়তো কোষের সংখ্যা কম থাকছে, কোথাও হচ্ছে কোষের সংখ্যা বেশি থাকছে। তাই বলছে সম আর বিষম আকৃতির, তাই একেই বলা হয় কলা। তো কলার উদাহরণ কি হতে পারে? যেমন ভাজক কলা, স্থায়ী কলা, এগুলো কোথায় থাকে? এগুলো উদ্ভিদ দেহে দেখা যায়। এছাড়া আবরণী কলা, পেশি কলা, এগুলো প্রাণী দেহে দেখা যায়। নেক্সট যে ধাপে আমি আসবো সেটা হচ্ছে অঙ্গ। অঙ্গ অর্থাৎ অর্গান। অর্গান কি বা কি নিয়ে গঠিত? অনেকগুলি কোষ নিয়ে কি গঠন হচ্ছিল? কলা গঠন হচ্ছিল। সেইভাবে অনেকগুলি কলা যখন একত্রিত হয়, একাধিক কলা যখন একত্রিত হয়, তখন কি গঠন করে? একটা অঙ্গ গঠন করে। তো একাধিক কলা মিলিতভাবে যখন একটা কাজ সম্পন্ন করে বা একইভাবে আবদ্ধ হয়ে কাজটা করে, তখন সেটা একটা অঙ্গ গঠন করে বা অঙ্গতে পরিণত হয়ে যায়। তো সেই অঙ্গগুলি কি কি? হৃৎপিণ্ড হতে পারে, ফুসফুস হতে পারে, যকৃৎ হতে পারে, আমাদের হাত পা, আমাদের যাবতীয় যত অঙ্গ আছে, আমাদের অন্তর্বর্তী অঙ্গ বা বহির্বর্তী অঙ্গ, যত অঙ্গ আছে সব কিছুই কিন্তু এইভাবে একাধিক কলা যখন একত্রিত হয়ে বা মিলিত হয়ে অঙ্গ গঠন করছে। ঠিক আছে? তাহলে উদাহরণটা যেটা বলছিলাম যে প্রত্যেকটা ইঁট নিয়ে তো দেওয়াল তৈরি হয়ে গেল, মানে কলা গঠন হলো। এবার প্রত্যেকটা দেওয়াল নিয়ে কি হলো? একটা বাড়ি তৈরি হলো। তাহলে ওই বাড়িটা কি হয়ে গেল? যে অঙ্গ। ঠিক আছে, নেক্সট আছে তন্ত্র বা সিস্টেম। তো তন্ত্র কিভাবে গঠিত হয়? তন্ত্র গঠিত হয় অনেকগুলি অঙ্গ যখন একসঙ্গে কাজ সম্পন্ন করে। তাহলে অনেকগুলি অঙ্গ যখন ধরো তোমার যখন হৃৎপিণ্ড কাজ করছে, তখন নিশ্চয়ই তোমার ফুসফুস কাজ করছে, সাথে তোমার পাকস্থলীও কাজ করছে। তো এইভাবে প্রত্যেকটা অঙ্গ যখন একে অন্যের সাথে একটা অদৃশ্য তারের সাথে যুক্ত আছে, তারের মাধ্যমে যুক্ত আছে। তো এই যে জিনিসগুলো যে একে অপরের সাথে একই সঙ্গে যুক্ত হয়ে যে তন্ত্র গঠন করে বা যে কানেকশন গঠন করে, তাকেই বলা হয় যে তন্ত্র বা সিস্টেম। তো অনেকগুলি অঙ্গ যখন একসঙ্গে কাজ করে বা তাকে বলা হয় সিস্টেম বা তন্ত্র। যেমন হচ্ছে পৌষ্টিক তন্ত্র বা হচ্ছে শ্বসনতন্ত্র। তো পৌষ্টিক তন্ত্রতে কি দেখা যায়? পৌষ্টিক তন্ত্রতে আমাদের মুখগহ্বর থেকে শুরু করে আমাদের শ্বাসনালী, আমাদের পাকস্থলী, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, মূত্রাশয়, বৃক্ক, প্রত্যেকটা অঙ্গ কিন্তু এখানে জড়িত। তাহলে এটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। আর যেটা শ্বসনতন্ত্র, সেখানের ক্ষেত্রে কি দেখা যায়? এখানে হচ্ছে ফুসফুসের ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে নাসাগহ্বর থেকে শুরু করে আমাদের শ্বাসনালী থেকে শুরু করে ট্রাকিয়া, নেক্সট আসছে আমাদের ব্রঙ্কিওল। আমাদের ফুসফুসের মধ্যে যত জিনিসপত্র আছে, তন্ত্রগুলো আছে, সেগুলো একত্রে কাজ করা শুরু করে। তবেই ওই আমরা শ্বাসটা নিতে পারছি, বা তবেই আমাদের পৌষ্টিক তন্ত্রের মাধ্যমে খাবারটা হজম হচ্ছে। তো এইভাবে যখন অনেকগুলো একাধিক অঙ্গ যখন একসাথে কাজ করে একটি কাজ সম্পন্ন করে, একটি নির্দিষ্ট কাজকে সম্পন্ন করে, তাকে বলা হয় তন্ত্র বা সিস্টেম। নেক্সট যে ধাপে যাব সেটা হচ্ছে জীবদেহ বা বডি। তো জীবদেহ কী নিয়ে গঠিত? তো একাধিক তন্ত্র
এই যে তন্ত্রগুলো রইল, যে পৌষ্টিক তন্ত্র, শোষণতন্ত্র, তারপরে রেচনতন্ত্র, তারপরে হচ্ছে আরও বিভিন্ন যে তন্ত্রগুলো রয়েছে, এগুলো যখন একত্রিত হয়ে একে অপরকে সহযোগিতা করছে দেহকে চালানোর জন্য, যখন এই তন্ত্রগুলো একে অপরকে সহযোগিতা করছে, তখন তখন কি হচ্ছে, একটা নির্দিষ্ট স্ট্রাকচার গঠন হচ্ছে। তো এই স্ট্রাকচার বা এই যে যে আকৃতি, এই আকৃতিটাকে আমরা যদি পুরোটা দেখি, সেটা একটা দেহ গঠন হয়ে যাচ্ছে। তো দেহ ঠিক এইভাবে গঠিত হয়। প্রথমে কোষ গঠিত হয়, অনেকগুলি কোষ, তারপরে অনেকগুলি কোষ যখন একত্রিত হয় কলা গঠিত হয়। তো অনেকগুলি কলা বা একাধিক কলা মিলে কি গঠন করে, অনেকগুলি কলা বা একাধিক কলা মিলে হচ্ছে অঙ্গ গঠন করে। আর একাধিক অঙ্গ মিলে যখন এক তন্ত্র গঠন করে, আর তন্ত্রগুলো যখন একে অপরের সাথে সমন্বয় সাধন করে কাজ করে, তখন তাকে আমরা একটা স্ট্রাকচার আকারে দেখতে পাই, সেটাকে আমরা বলবো জীবদেহ। তো এটা একটা পর্যায়ক্রমিক ধাপ, কোষ, কলা, অঙ্গ, তন্ত্র, দেন জীবদেহ। নেক্সট যে টপিকের পয়েন্টটায় আমরা আসবো সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। তো মাইক্রোস্কোপের নিয়ে প্রথমেই একটু আমি আলোচনা করেছি যে কোষকে আবিষ্কার করেছিলেন। কোষ আবিষ্কার করেছিলেন 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক। তিনি আবিষ্কার করেছিলেন কিভাবে ওক গাছের ছাল নিয়ে সেটাকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করার ফলে তিনি দেখতে পেয়েছিলেন মৌচাকের প্রকোষ্ঠের ন্যায় একটি অংশ। সেই অংশটিকে তিনি নাম দিয়েছিলেন সেলুলি। পরবর্তীকালে তিনি ওই নামটিকে পরিবর্তন করে কি নাম দেন, সেটাকে সেল বা কোষ নামে অভিহিত করেন। তো পরবর্তীকালে দেখা যান যে ওই বিজ্ঞানী লিভেনহুক 1674 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন, সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন। তো তিনি সজীব কোষ পর্যবেক্ষণ করে তিনি যে মাইক্রোস্কোপটা রবার্ট হুক আবিষ্কার করেছিলেন, সেই মাইক্রোস্কোপের আবার নতুনভাবে উন্নতি ঘটিয়েছেন। তো নতুনভাবে উন্নতি ঘটানোর পর তিনি ওখানে কি পর্যবেক্ষণ করেন, তিনি ওখানে পর্যবেক্ষণ করেন অণুজীব, রক্তর যে কোষগুলো, সেগুলো নিয়ে তিনি পর্যবেক্ষণ করতেন। নেক্সট হচ্ছে আমরা যাব যে এই যে মাইক্রোস্কোপ আছে, সেই মাইক্রোস্কোপ কত ধরনের বা কয় ভাগে ভাগ করা হয়েছে। মাইক্রোস্কোপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম আছে সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ সিম্পল লাইট মাইক্রোস্কোপ। তারপরে যেটা আছে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র, কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। আর নেক্সট যেটা আছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো প্রথমেই যেটা রয়েছে যে সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র, তো সেটা কি, সেটা হচ্ছে খুবই একটা সরল নাম দেওয়া হয়েছে এই জন্য কারণ মাইক্রোস্কোপটাও খুব সরল। এখানে একটি লেন্স থাকে এই মাইক্রোস্কোপে। আমরা ফুলের বিভিন্ন অংশকে কেটে যেটাকে আমরা ওখানে পরীক্ষা করতে পারবো। এছাড়া এই লেন্সকে আমরা 15 থেকে 20 গুণ জুম করতে পারবো বা বড় করে আমরা দেখতে পাবো। তো এই মাইক্রোস্কোপটা আমরা প্রায় আমাদের স্কুলে কলেজে দেখে থাকি। তো আমাদের স্কুলে কলেজের যে ল্যাবরেটরিতে থাকে প্রধানত এই মাইক্রোস্কোপটা থাকে, যেটা নিয়ে তোমরা দেখবে যে তোমাদের 11-12-এর দাদা দিদিরা হয়তো এই মাইক্রোস্কোপ নিয়ে কাজ করছে। তো এই মাইক্রোস্কোপটাকে বলা হয় সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল লাইট মাইক্রোস্কোপ। এরপর যে মাইক্রোস্কোপটায় আমরা আসব সেটা হচ্ছে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র, যেটা কি না
কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। যৌগিক কথার মধ্যেই আসছে যে এটা কিন্তু সরল নয়। তো এখানে সরল নয় কেন বলছে? কারণ এখানে বস্তুকে আমরা অনেক বড় করে দেখতে পারবো। অনেক বড় করে দেখতে পারবো, তার জন্য কি করা হয়েছে? এখানে দুটি লেন্স থাকে, দুটি বা তার অধিক লেন্স থাকে। কি কি লেন্স থাকে? এখানে থাকে অকিউলার লেন্স আর থাকে অবজেক্টিভ লেন্স। তো অকিউলার লেন্স থাকে আর অবজেক্টিভ লেন্স থাকে। আর এই মাইক্রোস্কোপে আমরা কি করতে পারবো? আলোর দ্বারা জীববস্তুকে আলোকিত করতে পারবো। অর্থাৎ এই মাইক্রোস্কোপে আমরা যদি আলোর কাছে রেখে দিই তাহলে সহজে কিন্তু এটা দৃশ্যমান হবে লেন্সের মাধ্যমে। তো এখানে একটা আয়নারও প্রয়োজন হয়। তো এই মাইক্রোস্কোপটাতে কত গুণ বড় করে বা জুম করে আমরা দেখতে পারবো হচ্ছে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখতে পারবো। তো সরল মাইক্রোস্কোপে কি হচ্ছিল? মাত্র 15 থেকে 20 গুণ জুম করে আমরা বা বড় করে আমরা দেখতে পারছিলাম। কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা 2000 থেকে 4000 গুণ বড় করে আমরা বস্তুকে দৃশ্যমান করতে পারবো। ঠিক আছে? তো এই মাইক্রোস্কোপটাও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্কুলে না হলেও কলেজের ল্যাবরেটরিতে এই মাইক্রোস্কোপগুলি রাখা থাকে। তো এরপর যে মাইক্রোস্কোপে আমরা আসব সেই মাইক্রোস্কোপটা হচ্ছে খুবই মানে আমরা হয়তো খুব রেয়ার দেখে থাকি। এগুলো কোথায় ব্যবহৃত হয়? ইলেকট্রন মাইক্রোস্কোপ কোথায় ব্যবহৃত হয়? না বড় বড় যে রিসার্চার যে বিজ্ঞানীরা আছে তারা কি করে? এগুলো ব্যবহার করে থাকে, তাদের অফিসে রাখা থাকে। কারণ এগুলো সহজে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো না। এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি দেখা যায়? এই যন্ত্রে দ্রুতগতি ইলেকট্রনের প্রবাহ এখানে দেখা যায়। এখানে কোনো আলোর প্রয়োজন হয় না, বহিরাগত আলোর প্রয়োজন হয় না। এখানে ইলেকট্রনের মাধ্যমে এই মেশিনটি চলে। এছাড়া এখানে কোনো লেন্সের পরিবর্তে কাঁচের যে লেন্সগুলো সরল বা যৌগিক মাইক্রোস্কোপে রাখা ছিল সেই লেন্সগুলো কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। এখানে এর পরিবর্তে কি থাকে? তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এখানে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে আমরা দৃশ্যমান বস্তুকে কত গুণ বড় করে দেখতে পারবো? এখানে আমরা 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে বস্তুকে দেখতে পারবো। তার মানে তোমরা হয়তো কল্পনাও করতে পারছো না কতটা এটা জুম করা যাবে বা কতটা গভীরে একটা বস্তুকে দেখা যাবে। তো এই ইলেকট্রন মাইক্রোস্কোপটা সহজে আমরা দেখতে পাবো না। বড় বড় কোম্পানি, বড় বড় যে রিসার্চার অফিসগুলো রয়েছে সেগুলোতে এগুলো পাওয়া যায়। এছাড়া এই মাইক্রোস্কোপটি হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। ফটোগ্রাফিক ফিল্ম বলতে আগেকার দিনে যে কি ব্যবহার করা হতো, যে ফটো তোলার জন্য ক্যামেরাতে রিল ঢোকানো হতো। রিলের জন্য একটা সরু ফিতের মতো অংশকে রিল বলা হতো, সেটাকে ঢোকানো হতো। সেইভাবে এখানেও কিন্তু যে এখানে তো কোনো লেন্স ব্যবহার করা হচ্ছে না, তো এখানে আমরা কোনো চোখের সাহায্যে এটাকে দেখতে পাবো না। একে একটা ফটো ক্লিক করা হয় যে বস্তুটা এখানে প্রতিস্থাপন করা হচ্ছে দেখার জন্য। তো ওকে তো আমরা চোখের সাহায্যে দেখতে পাচ্ছি না, তাই জন্য এখানে কি করা হয়? ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে যাতে একটা ফটো ক্লিক হয়ে ওটা প্রিন্ট হতে পারে, যাতে ওটা বা কম্পিউটারে ফিল্ম দেখাতে মানে কম্পিউটারে ওটা শো করতে পারে, যাতে ওটা মানে যারা রিসার্চ করছে তারা বুঝতে পারে যে ওখানে কি সমস্ত বস্তু রয়েছে বা কি নিয়ে তারা দেখছে বা কি দেখতে চাইছে। ঠিক আছে? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে যেটা বললাম আমরা কি কি দেখতে পারবো বা কি কি জানা যায়, তো কি কি জানা যায় সেটা হচ্ছে ভাইরাস। এছাড়া অণুজীবকে দেখার জন্য ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। নেক্সট যে ক্লাসে আমরা যেগুলি পড়াবো সেগুলি হলো কোষের বৈচিত্র্য পড়াবো আর পেশি ও স্নায়ুকোষের গঠন ও কাজ পড়াবো।
Till then, study well. Bye, students, and thank you for listening.